নমস্কার, আমি প্রণামের প্রণাম আপনাদের সবাইকে। খাপ ছাড়ার নিবেদন খেপিয়ে বেড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনুষ্ঠানের শুরুটা একটু পিছন থেকে করব, কয়েকটা বছর পিছিয়ে যাই। সালটা ছিল 2017 এপ্রিল মাস। আমি হঠাৎ, প্র্যাকটিক্যালি বলতে গেলে হঠাৎই, প্রায় 15 দিনের একটা নোটিসে হঠাৎ করে বাবাকে হারালাম। বাবা ছেড়ে চলে গেলেন। বাবাহীন পৃথিবী কেমন হয় হঠাৎ করে সেটা উপলব্ধি করতে শুরু করলাম। মন খুব খারাপ। বন্ধুবান্ধবরা আছেন, আত্মীয় স্বজনরা আছেন, সবাই সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু বাবা নেই। সবাই আছেন কিন্তু বাবা নেই। তো এরকম একটা সময় আমি ভাবলাম যে কি করব, বাড়িতে বসে একটা সিনেমা দেখে আসি। তো বাড়ির কাছেই সাউথ সিটি আইনক্স চলে গেলাম। কৌশিক গাঙ্গুলির ছবির নাম বিসর্জন। এবারে আমি কৌশিক গাঙ্গুলির বরাবরই খুব গুণমুগ্ধ একজন দর্শক। আমি ছবিটা দেখে যখন বেরোলাম তখন আমি কীরকম একটা ঘোরের মধ্যে চলে গেছি। অনবদ্য অভিনয় প্রত্যেকের, কৌশিক গাঙ্গুলি, আবির, জয়া আহসান। কিন্তু আমি এক ভদ্রলোককে দেখে খুব অবাক হলাম। আমি ভদ্রলোককে এর আগে কোনোদিন দেখিনি, হয়তো দেখেছি, খেয়াল করিনি। আমি দেখলাম ভদ্রলোক যখন পর্দায় আসছেন আমি কিন্তু আর কারোর দিকে তাকাতে পারছি না, সব নজর কিন্তু মানুষটার দিকে যাচ্ছে। কিন্তু আমি ভদ্রলোকের নাম জানি না। এরপর বিভিন্ন সিনেমাতে, বিভিন্ন বাংলা ছবিতে আমি ওনাকে দেখতে শুরু করলাম। ছোট রোলও কিভাবে বড় করে তোলা যায়, কিভাবে ইম্পর্টেন্ট করে তোলা যায়, সেটা কিন্তু ভদ্রলোকের থেকে শিক্ষণীয়। কাট্টু বছর দেড়েক আগেকার কথা। হঠাৎ আমি একদিন সকালবেলা, এক রবিবারের সকালবেলা, আমাদের হাউজিং, আমি যেখানে থাকি তার একটা অনুষ্ঠান হচ্ছে, তার একটা অ্যানুয়াল জেনারেল মিটিং, এবং সেখানে আমি রিয়েলাইজ করলাম এই ভদ্রলোক আমারই হাউজিংয়ে, মানে আমাদের হাউজিংয়ে একজন বাসিন্দা। আলাপ করলাম গিয়ে। এক একজন মানুষ থাকে না, বন্ধুত্ব হতে খুব বেশি সময় লাগে না, অসমবয়সী বন্ধুত্ব, কিন্তু খুব চট করে হয়ে গেল। ভদ্রলোক আমাকে মুগ্ধ করলেন এবং আজকের খাপ ছাড়ার নিবেদন খেপিয়ে বেড়াইতে এই ভদ্রলোক আজকে আমাদের এই আড্ডা জোন যদি আমরা বলি, সেখানে তিনি আজকের অতিথি, অভিনেতা শ্রী শ্যামল দত্ত। শ্যামলদা, প্রণাম। আমার শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ তোমাকে এবং আমার সকল দর্শককে। দীর্ঘ ইন্ট্রোডাকশন, ভালো লাগলো অবশ্যই। আমার এই প্রসঙ্গে একটা কথাই বলি, আজ যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখানে কথা বলছি তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল আগামী দিনের জন্য। আমার কোনো ক্ষুদ্র শক্তি যদি কোনো কারণে তাদের প্রয়োজন হয়, আমি অবশ্যই তাদের পাশে সবসময় থাকব, এটুকু বলতে পারি। আমরা একটু গোড়া থেকে শুরু করি। আজকে আমি শুরুটা কিন্তু একটু অন্যভাবে করতে চাই। আমি একটু পিছিয়ে থেকে শুরুটা করতে চাই। আমি তোমাকে যতদূর চিনেছি, আমি তোমাকে যতদূর তোমার কাজ দেখেছি, তোমার অনেকগুলো সত্তা আছে। তুমি নাট্যকার, তুমি একজন মঞ্চ অভিনেতা, তুমি একজন চলচ্চিত্র অভিনেতা, তুমি একজন চলচ্চিত্র কর্মী, মানে তুমি চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো আমার তোমার থেকে আমার যেটা জানা, সেটা হচ্ছে কোন সত্তাটা তোমার সবচেয়ে বেশি প্রিয়, তোমার হৃদয়ের সবচেয়ে কাছাকাছি? অভিনয়। একজন অভিনেতা হিসেবে আমি নিজেকে পরিচিতি পেতে সবচাইতে বেশি ভালোবাসি। অন্য অনেক কিছু আমার আছে, আমার সাহিত্য, সংস্কৃতি, পড়াশুনো সব কিছু সত্ত্বেও যে কোনো একজন অভিনেতা নাটকের কথা বলে, মঞ্চের কথা বলে, আমিও সেইভাবেই মঞ্চের কথাই বলবো। সিনেমার অভিনয়ের একটা ব্যাপ্তি থাকে, একটা বিশালতা থাকে এবং একটা পরিচিতি থাকে, কিন্তু মঞ্চ অভিনয় আমাদেরকে যেন ওই তাৎক্ষণিক আনন্দটা ভীষণভাবে দেয়। তো সেই জন্যে অভিনেতা হিসেবে পরিচিতিটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের। মানে আমি ইদানিং বেশ কিছু অত্যন্ত প্রিয় অভিনেতার কথা শুনছিলাম, এবং তোমার এই কথার রেশ ধরেই বলি কথাটা। সবাই একটা কথা এক বাক্যে একমত যে
অভিনয় শিখতে গেলে, অভিনয় রপ্ত করতে গেলে মঞ্চ কিন্তু ইজ দ্য পারফেক্ট প্লেস। একদম তাই কি? একদম। কেন কেন এটা মনে হয়? ওই সামনে কালো কালো মাথাগুলো? না, শুধু কালো কালো মাথা নয়, একজন অভিনেতার জন্য যেটা প্রয়োজন, দেখো আমি খুব ছোটোবেলা থেকেই নাটকের সাথে যুক্ত। আমার যখন 20 বছর বয়সে আমি প্রথম মঞ্চে অভিনয় করি, কিন্তু 16 বছর বয়স থেকে আমি রিহার্সাল রুমে যাই। আমার ক্লাবের নাটক হতো, সেখানে আমি বসতাম শুধু প্রক্সি দেওয়ার জন্যে, সেখানে আমি উপস্থিত হয়ে যেতাম। একটা অভিনেতার জন্য যেটা প্রয়োজন, ধরো আমি একা একটা খুব সাধারণ চরিত্রে অভিনয় করছি, কিন্তু আমি দেখছি 20 জন মানুষের অভিনয়। এই 20 জন মানুষের অভিনয় নানা রকমভাবেই দেখতে পাচ্ছি। আমি যখন সেই মঞ্চাভিনয়টা করছি, তখন আমার ওই প্রত্যেকটা মানুষের অভিনয়, এক একজনের এক এক রকম অভিনয় আমি কিন্তু নিজের মধ্যে আহরণ করছি, আমি কিন্তু নিজের মধ্যে নিয়ে যাচ্ছি। তাতে করে হচ্ছে কি, একটা চরিত্রে অভিনয় করলেও মঞ্চাভিনেতা কিন্তু আর 20টা চরিত্রের সাথে তার নিজেকে জড়িয়ে ফেলছে, কারণ একজন ডিরেক্টর সেই 20 জন চরিত্রকে নিয়ে নাটকটা করছেন। সেই জন্য আমি শুধু একটা সিনেমায় যখন অভিনয় করতে যাচ্ছি, তখন আমি আমার চরিত্রটাই করছি। কিন্তু মঞ্চে যখন অভিনয় করছি, 3 মাস, আগেকার দিনে রিহার্সালটা বেশি হতো, এখন রিহার্সাল একটু কমই হয় সময়ের জন্যে। তো 3 মাস ধরে একটা নাটকের মঞ্চ আমরা রিহার্সাল করছি, হয়তো 3 মাসে দেখা গেল 40টা রিহার্সাল হবে। এই 40টা রিহার্সাল প্রত্যেক দিন প্রত্যেক অভিনেতাকে আমি দেখতে পাচ্ছি, যার জন্য আমি কিন্তু শিখতে পাচ্ছি। আর যে কোনো আমাদের গুরুর যারাদেরকে বলি আর কি, আমাদের ডিরেক্টর যারা, তারা সবসময় বলতেন চোখ কান খোলা রেখে চলো। আমার এ প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, উত্তমবাবুকে স্ত্রী ছবিতে যে চরিত্রটা দেয়া হয়েছিল, সেই চরিত্রটা উনি নিতে না চেয়ে উনি মাধব দত্ত রোলটা করেছিলেন। তরুণ কুমারের লেখাতে দেখতে পাই উনি বললেন ওনাকে সীতাপতির কথা ভাবা হয়েছিল, সলিল দত্ত সীতাপতির কথা ভেবেছিলেন। তখন উনি বললেন না, মাধব দত্তটা কে করবে? মাধব দত্ত মানে জমিদার, মানে তখন ছবি বিশ্বাস বা বসন্ত চৌধুরী, তখন ছবি বিশ্বাস নেই, এই ধরনের কিছু। তো তরুণ কুমারের লেখাতে দেখছি, তরুণ কুমার জিজ্ঞেস করলেন, দাদা তুমি মাধব দত্ত করতে চাইলে কেন? তো বললো, আমাদের এই পাড়ায় অহিরিটোলাতে থাকতেন যেখানে, সেখানে গঙ্গাধর মল্লিককে দেখেছিস? বললো হ্যাঁ। চুনোট করা ধুতি পাঞ্জাবি পরে সকালবেলা একদম বেরোতেন উনি। আমি ওইভাবে চরিত্রটাকে নিয়ে যাব। এবং আজও আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, আমি যখন স্ত্রী দেখি, আমি বহুবার দেখেছি, আমার উত্তম কুমারের ওই প্রথম দৃশ্যটার কথা মনে পড়ে। মন্দিরে পুজোর যে দৃশ্য, প্রতিদিন তিনি মদ্যপান করেন, পরের দিন যথা নিয়মে তিনি পুজো করতে বসেছেন, মানে বাবুর সকাল, হ্যাঁ, ব্যাপ টু ক্যামেরা ধরা হয়েছে, এই বসে আছেন, ঘোর কাটেনি, কিন্তু যথা নিয়মে বাড়িতে পুজোটা করছেন উত্তম কুমার। তুমি আমার একটা বিরাট বড় অসুবিধা করলে। কি করলে আমি তোমাকে বলি। আমাদের আজকে আড্ডার শেষে একটা র্যাপিড ফায়ার সেশন আছে, এবং এই র্যাপিড ফায়ার সেশনে আমাকে একটা প্রশ্ন কিন্তু বাদ দিতে হবে। তুমি এমন একটা 6 হাঁকালে প্রথমে, আমাকে কিন্তু প্রশ্নটা বাদ দিতে হবে। আচ্ছা, আমি এর পরে যে সেগমেন্টে চলে যাই, একটু শুরুর কথা শুনি। তুমি তো কলকাতায় এসছো পরে, তোমার তো কলকাতার অনেক দূরে তোমার বেড়ে ওঠা। একটু সেই বেড়ে ওঠার দিনগুলোর একটু কথা শুনি। আমার জন্মভূমি বাংলাদেশ, আমার সংস্কৃতির আঁতুড়ঘর আমার পরিবার, আমার বাবা এবং মসলন্দপুর। পরিবার কেন বলছি? এই কারণে, বাবা একটা সময় মিনার্ভা থিয়েটারে অভিনয় করতেন। সেই সময় কাজী নজরুল ইসলামের সাথে বাবার পরিচয় হয়। বাবার মুখ দিয়ে একটা কথা আমি শুনেছিলাম, সেটা হচ্ছে কাজীদার মতো মহৎ মনের মানুষ পৃথিবীতে খুব কম এসেছে। এই কথাটা আমাকে এমনভাবে টেনেছিল। কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আমার পড়াশোনাটা সেখান থেকেই শুরু হয়, রবীন্দ্রনাথে আমি পরে আসি। এই বাড়ি থেকেই শুরু হয় আমার সংস্কৃতি চর্চা। তারপরে মসলন্দপুরে আমরা প্রচুর কালচারাল প্রোগ্রাম করেছি। সত্যজিৎ রায়ের মৃত্যুর পরে একটা অনুষ্ঠান করেছিলাম, উপেন্দ্র কিশোর সুকুমার সত্যজিৎ শুক্র শনি রবি। উপেন্দ্র কিশোর শুক্রবার,
শনিবার সুকুমার এবং সত্যজিৎ পরের এবং দিন। তোমার কথায় কিন্তু বারবার মসলন্দপুর চলে আসে, মানে তুমি কলকাতাতেও কিন্তু খুব সযত্নে রক্ষা করে রেখেছো তোমার সেই মসলন্দপুর আমার আতুরঘর। 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত আমি মসলন্দপুর, 40 বছর বয়সের পরে আমি কলকাতায় এলাম। কিন্তু মসলন্দপুর থেকে যে শিক্ষাটা নিয়ে এসেছিলাম সেই শিক্ষাটাই আমাকে কলকাতায় এসে কাজ করালো। সৌমিত্রদার একটা কথা বলি, সৌমিত্রদার সাথে বহু সময় করেছি। তা সৌমিত্রদাকে বলা হয়েছিল কৃষ্ণনগর না কলকাতা। সৌমিত্রদা বলেছিলেন, এই কথাটাই মনে করলাম, কৃষ্ণনগরকে বুকে রেখেই তো কলকাতায় বাস করছি। আমার ওইটাই, মসলন্দপুরকে বুকে নিয়েই কলকাতাতে যা কিছু কর্মকাণ্ড। 20 বছর বয়সে আমি যোচন দস্তিদারে 2 মহল করেছিলাম, সেটাই আমার প্রথম নাটক মঞ্চাভিনয়। আমার বন্ধু করেছিল আমার ছেলের চরিত্র। অতএব প্রথম থেকেই আমি কিন্তু মানে তখন তুমি কলকাতায় এসেছো সব? না, 20 বছর বয়স মানে 76 সালে আমি 2 মহল করলাম। আমার বন্ধু করলেন ছেলের চরিত্র, মানে প্রথম থেকে আমি ক্যারেক্টার রোলে ঢুকে গিয়েছি। তো সেই নাটকটা প্রচণ্ডভাবে সাড়া ফেলেছিল। 20 বছরের একটা ছেলে একটা 60 বছরের চরিত্র করছে এবং ভালো করেছে। মসলন্দপুর, গোবরডাঙ্গা, হাবড়া, অশোকনগর এগুলো কিন্তু খুব কালচারাল জায়গা, প্রচন্ড কালচারালি ভীষণ। গোবরডাঙ্গা তো অসাধারণ। গোবরডাঙ্গাতে শিল্পায়ন, নকশা, এরা যে ধরনের কাজ করে। আমি কিছুদিন রূপান্তরে ছিলাম, রূপান্তর একটা দল, তো খুব কালচারালি রিচ। ওখান থেকে আস্তে 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 আমি নাটক, আমাদের গ্রুপ ছিল বাচ্চারামের বাগান, আমাদের অসাধারণ প্রোডাকশন। রবীন্দ্রনাথের 125 বছর উপলক্ষে আমরা বাগানে কি তুমি বাঞ্ছারাম? বাঞ্ছা নির্দেশনা আমার ছিল, বাঞ্ছা আমি করেছিলাম আমাদের ওই গ্রুপটায় নিয়ে, এবং খুব হিট বলা চলে নাটকটা। তুমি কি তখন মনোজবাবুর প্রোডাকশন দেখেছো? দেখিনি, ইচ্ছে করে দেখো? ইচ্ছে করে দেখিনি, কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে হ্যাঁ হয়তো আমি করলে পরবর্তীকালে দেখবো, হ্যাঁ ওই রকমভাবেই করেছি, কিন্তু আমি ওইটা দেখবো না। দেখিনি, পরে দেখেছিলাম, অবশ্যই পরে দেখেছিলাম। তো বাঞ্ছারামের বাগান, বিসর্জন, এইসব করে টোরে আমি 96-এ, যদিও আমার প্রথম ছবি পলাশ বন্দ্যোপাধ্যায়ের রাজা বাদশাহ, সেটার সময় আমি মসলন্দপুরেই। তারপরে আমি দীর্ঘদিন আর কলকাতার সাথে যোগাযোগ রাখতে পারিনি, কারণ তখন মসলন্দপুরে যাতায়াতটা এত সহজ ছিল না। ওখান থেকে আমি নাগেরবাজার চলে আসি, এবং নাগেরবাজারে আমি 96-এ চলে আসি। তারপর থেকে আমার সিনেমা জার্নিটা একটু বেশি হয়, এবং আমি দুলাল লাহিড়ির থিয়েটার গ্রুপে যোজকে দীর্ঘদিন ধরে কাজ করেছি। সিনেমা এবং নাটকের ক্ষেত্রে আমি কলকাতা আসার পরে আমার সুযোগটা। এইখানে আমার যেটা তোমার কাছে প্রশ্ন, একজন মানুষের সিভি এত কালারফুল কি করে হতে পারে? আচ্ছা, সিভিতে কাদের নাম আছে, তুমি তাদের ছবিতে অভিনয় করেছো, আবার কিছু কিছু প্রজেক্টে জড়িয়ে থেকেছো এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে। আচ্ছা, সিভিটা দেখুন, মানে শুনুন আপনারা সবাই। কৌশিক গাঙ্গুলি, রবি কিনাগি, গৌতম ঘোষ, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, প্রভাত রায়, এরকম একটা অঞ্জন চৌধুরী, তো এরকম একটা অনবদ্য সিভি কি করে ঘটলো শ্যামলদা? আমি ভাগ্যে বিশ্বাসী, আমি বন্ধুত্বে বিশ্বাসী। আমার জীবনের একটা বিরাট প্রাপ্তি, যেমন তোমার মতো বন্ধু পেয়েছি, আমার ভাতৃসম বন্ধু, তেমনি খুব ছোটোবেলা থেকে আমার বন্ধু এবং শুভানুধ্যায়ী যাই বলি না কেন, মানুষ আমাকে কোনো কারণে, যে কোনো কারণেই হোক, মানুষ আমাকে ভালোবেসেছে, এবং এই ভালোবাসাটা আমাকে এই জায়গায় নিয়ে এসছে। আজকে যে নামগুলো তুমি করলে, এরা প্রত্যেকেই আজও, গৌতম ঘোষ মানে বিশ্ববিখ্যাত পরিচালক বলবো। আজ সকালেই গৌতমদার সাথে কথা হচ্ছিল, গৌতমদাও আমাকে ভালোবাসেন। ঠিক তেমনিভাবে যে মানুষগুলো বললেন, প্রভাত রায়, 3টে ছবিতে কাজ করেছি, 3টে অসাধারণ 3টে রকমের চরিত্র দিয়েছেন প্রভাতদা। রবি কিনাগির প্রত্যেকটা ছবি, হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্ত, স্বপনদা তো কথাই নেই। স্বপনদা আমার জীবনে যত ছবি করেছে তার বেশিরভাগই স্বপনদার ছবি। সেই কারণে, আর পরের দিকে কৌশিকের সাথে কাজ করে আমি ভীষণভাবে খুশি। কৌশিক যেমন মানুষ হিসেবে ভালো, তেমনি একজন পরিচালক হিসেবে অসম্ভব রকমের দক্ষ, এবং এরা প্রত্যেকেই
আমাকে ভালোবেসেছে, আমি তাদেরকে অবশ্যই ভালোবেসেছি বলতেই হবে, কিন্তু এদের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি। এবং তোমার সঙ্গে যখনই আমার কোনো আড্ডা হয়েছে যেখানে সিংহভাগ জুড়ে সিনেমা থেকেছে, অবভিয়াসলি একজনের কথা বারবার ফিরে এসেছে, সেই ভদ্রলোকটির নাম, মানে যাকে ঘিরে আমার ছোটোবেলার অনেক রোম্যান্স জড়িয়ে আছে, সেই মানুষটির নাম মিঠুন চক্রবর্তী। এবং মিঠুনদার সাথে তুমি বহু কাজ করেছো এবং মিঠুনদাকে নিয়েও তোমার জীবনে অনেক অনেক রঙিন গল্প আছে। আমি প্রচণ্ডভাবে শ্রদ্ধা করি মিঠুনদাকে, প্রচণ্ডভাবে। মিঠুনদার কথা বলি, মিঠুনদার সাথে আমার প্রথম আলাপ হচ্ছে স্বপনদারই ছবি কুলি। খুব ভালো একটা চরিত্র দিয়েছিলেন স্বপনদা, সেই চরিত্রটা করতে আমি মাইশোর গিয়েছিলাম, মিঠুনদার হোটেলেই ছিলাম। সেই থেকে মিঠুনদার সাথে আলাপ। তারপরে মিঠুনদা যতবার কলকাতায় এসছেন ততবার আমি খবর পেয়েছি, ততবার তার সাথে দেখা করেছি। এবং সম্প্রতি খুব অদ্ভুতভাবে মিঠুনদা মাঝখানে প্রায় 10-12 বছর কারোর সাথে যোগাযোগ রাখেননি, ফোন টোনগুলো রাখতেন না। আমি আগে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতাম, পরে দেখি শুভেচ্ছা উনি পাননি, তার কারণ হচ্ছে ওই নাম্বারটাই নেই, এরকম কিছু। তো আমার এখানে একদিন আমি জানতে পারলাম যে ভারতলক্ষ্মীতে মিঠুনদার শাস্ত্রী ছবি শুটিং করতে এসছেন। তার মানে এটা খুব সম্প্রতি? হ্যাঁ, সম্প্রতি। শাস্ত্রী ছবি শুটিং মানে সম্প্রতি। তো আমি জানতে পেরে আমি গেলাম। পুরনো মেকআপ ম্যান প্রদ্যুৎ আছে দেখলাম, আমি প্রদ্যুৎকে বললাম দাদা কোথায় রে? তো বললো দাদা মেকআপ করছে। তো দাদাকে বল আমি এসছি। প্রদ্যুৎ এসে খবর দিল আমাকে, শ্যামলদাকে বল 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমাকে ডেকে নিল। আমি কি বলবো, 10-12 বছর পরে যে মানুষটার সাথে দেখা, সে 45 মিনিট ধরে মেকআপ ভ্যানে বসে আমার সাথে গল্প করে যাচ্ছে। গল্প গল্প গল্প, কত রকমের গল্প, পুরোনো দিনের গল্প, সমস্ত কিছু। সেই কারণেই আমার মনে হচ্ছে এই মানুষটাকে শ্রদ্ধা না করে পারা যায় না। এটা অসাধারণ মনের একজন মানুষ, আর তার লড়াই, ওই লড়াইকে আমি কুর্নিশ করি। এক্স্যাক্টলি। এমন দুজন মানুষ যাদের সাথে একজনের সাথে তুমি সরাসরি কাজ করেছো, আরেকজনের সাথে সরাসরি কাজ করোনি, কিন্তু তার সাথে অসাধারণ স্মৃতি আছে তোমার। একজন তরুণ মজুমদার, একজন মৃণাল সেন। আমি আগে মৃণালবাবুর কথাতে আসি। মৃণালবাবু বিসর্জনের স্পেশাল শোতে এসেছিলেন, একটু বলো। মৃণালদা ছবিটা দেখবেন, শুনেছেন না? বিসর্জন নয়, শব্দ 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 ছবি, কৌশিক গাঙ্গুলির ছবি, এবং মৃণালদা শুনেছেন, অনবদ্য ছবি, অনবদ্য ছবি। ঋত্বিক ওখান থেকেই সুপারস্টার হলো। তো শব্দ ছবি রোজ ভ্যালি ফিল্মসের ছবি, সেই সূত্রে আমি তার এক্সিকিউটিভ প্রডিউসার। তো কৌশিক গাঙ্গুলি আমাকে ফোন করলো, শ্যামলদা মৃণালদা ছবি দেখবে শব্দ। তা আমি বললাম যে ডিভিডি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তিনি কিছুতেই রাজি নন, বড় পর্দায় দেখব। কৌশিক আমাকে এইভাবে বললো। মৃণালদা বললো বড় পর্দায় দেখব, নন্দনে গিয়ে দেখব। তা আমি তো কলকাতায় নেই, তুমি অ্যাটেন্ড করবে তো? নিশ্চয়ই, কি বলছো? আমি সোজা গিয়ে মৃণালদার নিচে, নন্দনের নিচে পিছনে একটা সিট থাকে, লম্বা সিট থাকে, যেটা আমাদের সকলের জন্যে থাকে, গেস্টদের জন্যে। মৃণালদা সেখানে বসে আছে, আমি দুটো সিট ছেড়ে দিয়ে, আর কেউ নেই, মৃণালদা একা বসে আছেন পুরো রোটাতে, আর আমি দুটো সিট ছেড়ে দিয়ে চুপচাপ বসে রইলাম। ছবি শেষ হলো, মৃণালদা উঠলেন, জাস্ট দরজার বাইরে এলাম, নিজের পরিচয় দিলাম। মৃণালদাকে তো আমি জানি মৃণালদা কী ধরনের মানুষ, আমি খুব ভালোভাবেই ওনার সম্বন্ধে। মৃণালদা হ্যাঁ ঘাড়ে হাত দিলেন। আমি কি বলবো, মৃণাল সেন অনায়াসে একজন বন্ধু হয়ে গেলেন 2 মিনিটের মধ্যে আমার। এই পরেশ, চা খাওয়াবি না? পরেশ মানে নন্দনের স্টাফ যে। হ্যাঁ দাদা আসুন আসুন। ভিতরে গেলাম, 1 ঘন্টা মৃণালদার সাথে বসে সিনেমা নিয়ে দারুণ রকমের গল্প, সমস্ত কিছু। মৃণালদার ছবি তো আমি দেখি, সব বিষয় নিয়ে কথা বললাম। পরের দিন সকালে কৌশিক আমাকে ফোন করে বললো, মৃণালদার খুব ভালো লেগেছে তোমাকে, বললো যে শ্যামল বেশ জানে দেখলাম। ব্যাস। শ্যামলদা, তোমার ব্যাংক ব্যালেন্স কত আমি জানি না, তবে তোমার অভিজ্ঞতার ব্যালেন্স যে মানে কিভাবে উপচে পড়েছে এবং পড়ছে, এটা কিন্তু মোটামুটি একটু মানে ঈর্ষণীয়। তরুণবাবুর সাথে কাজ করেছো একদম শেষ ছবিতে ওনার, তাই তো? তরুণবাবুর সাথে কাজ করেছি, তার আগে
তপনবাবুর কথা একটু বলি। তপন সিনহা, একটা ছবি আজব গায়ের আজব কথা, উনি তখন ওনার ছবি, সেই সূত্রে আমি ছিলাম এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে ছবিতে। প্রথম দিনের শুটিং আমার যেটা বলার মতো, পিন ড্রপ সাইলেন্ট, কোনো চেঁচামেচি নেই, কিচ্ছু নেই, সমস্ত কাজটা সঠিকভাবে হয়ে যাচ্ছে, কিন্তু হইচই নেই। এইটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করি, আমি শুনেছি উনি নাকি একজন নিজে অনবদ্য অভিনেতা ছিলেন, উনি নাকি পুরোটা অভিনয় করে অসাধারণ অভিনেতা, আন্তর্জাতিক মাপের অসাধারণ অভিনেতা। উনি দেখিয়ে দিতেন, সত্যজিৎ রায় বলে দিতেন, মৃণালদা কিছু বলতেন না, কিছু বলতেন না। আমার একটা এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, মৃণালদার ছেলে কুণালদা, মৃণালদার স্মরণ সভাতে গিয়েছি, তা সেখানে বললেন যে প্রথম লাইনটা বললেন, মৃণাল সেন, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তিনজনের তিনটি ছেলে আছে, আর জানেন তিনটি ছেলের নামই বাবু, ডাকনাম বাবু তিনজনেরই। তো যাই হোক, তপনদাকে শর্টটা এই ব্রেক হলো, লাঞ্চ ব্রেক হলো, উনি বাইরে এলেন, আমি সোজা সামনে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম আপনাকে একটা প্রণাম করব। উনি একটু এরকম হলেন, আমি একদম পায়ে হাত দিয়ে এইভাবে প্রণাম করলাম, সাষ্টাঙ্গে প্রণাম যাকে বলে সেই রকম আর কি। কারণ ওই মানুষটাকে প্রণাম না করে কিছু করা যায় না, অত বড় আমি প্রচণ্ড শ্রদ্ধা করি। কিন্তু পাশাপাশি তোমাকে আমি বলি, আমরা যে সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল বলি, এর বাইরেও যে প্রচুর গুণী পরিচালক আছেন, তাদেরকে আমরা যে ভুলে যাই, এটা আমাকে কষ্ট দেয়। অজয় কর, অসিত সেন, অরবিন্দ মুখোপাধ্যায়, কত নাম করব, বিভূতি লাহা, কত নাম করব। তুমি এক একটা ছবি দেখো তো, আজকে কথায় কথায় হচ্ছিল ছদ্মবেশী, বলো তো, যে মানুষটা অগ্নিশ্বর করছেন অরবিন্দ মুখোপাধ্যায়, সেই মানুষটা ধন্যী মেয়ে করেছেন, একদম একদম ভাবা যায়। তো সেই জন্যে সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক ঠিকই আছে, কিন্তু পাশাপাশি হ্যাঁ আমরা তরুণ মজুমদার, হ্যাঁ তনুবাবুর সাথে আমি কাজ করেছি, চাঁদের বাড়ি, ভালোবাসার একটি নাম, হ্যাঁ এই দুটো ছবির কাজ করেছি। ওরকম গল্প বলা মানুষ সত্যি বলছে আজকের দিনে বিরল। আর এরকম একজন গম্ভীর মানুষ, তিনি কি করে শ্রীমান পৃথ্বীরাজ বানাচ্ছেন, তিনি কি করে দাদার কীর্তি বানাচ্ছেন, ভাবা যায় না, ভাবা যায় না। অসাধারণ, অসাধারণ। আর তনুবাবুর মুখ দিয়ে যা গল্পগুলো বেরোতো না, সে গল্পগুলো মানে শুনলে অসাধারণ, অসাধারণ, সব সাধারণভাবে খুব মনে হবে যে গম্ভীর হয়ে মানুষটা বলছেন, কিন্তু সেই গল্পের মধ্যে যে রস, গুরু গম্ভীর একটা আবরণ ছিল মানুষের মধ্যে, সেইটা ছিল। তনুবাবু অসাধারণ, অনবদ্য একজন। আচ্ছা আমাকে একটা কথা বলো শ্যামলদা, তোমাকে আমি যখনই দেখেছি, আমি অনেক এরকম আড্ডাতে থেকেছি যেখানে তোমার বহু ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা সবাই দাদা ওই সিনটাতে কি হেসেছিলাম, মানে কি অসাধারণ আপনি হাসালেন। কিন্তু আমি যেটা একটু অন্যভাবে দেখছি, মানে বিসর্জনে যেটা আমার মনে হয়েছিল, আমি আবারও বলছি, যেটা বলে আমি শুরু করলাম, তুমি যে কটা সিনে ছিলে আমি কিন্তু অন্য কারোর দিকে তাকাতে পারিনি, আমি একদম নির্দ্বিধায় বলছি তোমাকে। এই যে একটা একটু লাইট রোল, মানে তুমি যেগুলো করেছো সেগুলো একটু কমেডি সেন্ট্রিক রোল, কিন্তু তুমি তো কমেডিয়ান নও, তুমি তো অভিনেতা। এই যে আমাদের এখানে একটা মানে অভিনেতাদের একটা কমেডিয়ান তকমা দিয়ে দেওয়া হয়, এটা সারা দেখো, এটা আমাদের এখানে শুধু নয়, সারা বিশ্বব্যাপী এরকম একটা প্রচার আছে। কিন্তু একজন কমেডিয়ান হচ্ছে সবচেয়ে বড় একজন অভিনেতা। তুমি রবি ঘোষকে কি বলবে? আমি আমাদের কালের মধ্যে আমি সুভাষিস মুখার্জি, খরাজ মুখার্জির নাম অনায়াসে করতে পারি। ঠিক, কি অসাধারণ অভিনেতা তারা, এবং তারা প্রমাণ করে দিয়েছেন যে তারা শুধু কমেডিয়ান নন, অনবদ্য অভিনেতা। তো সেই জন্য আমি কমেডি করতে খুব ভালোবাসি। যেমন রঞ্জিত দা একবার বলেছিলেন, রঞ্জিত দাও অনেক কমেডি করেছেন, রঞ্জিত দাও কমেডি করতে ভালোবাসেন বলেছেন। কমেডি করাটা একটু কঠিন, কিন্তু হ্যাঁ ওই জন্য বললাম একজন কমেডিয়ান হচ্ছে শ্রেষ্ঠ অভিনেতা। একজন কমেডিয়ান সবচেয়ে, তুমি এইসব করে টোরে মানুষকে কাঁদিয়ে ফেলতে পারো, কিন্তু হাসাতে গেলে তোমাকে টাইমিংটা ভীষণভাবে দরকার। ডায়লগের টাইমিং যদি ঠিকমতো তুমি না দিতে পারো, তাহলে কিন্তু মানুষ হাসবে না। আমার শুভদৃষ্টির কথা মনে পড়ছে এই মুহূর্তে। প্রভাতদা যখন আমাকে দিলেন, তখন না প্রভাতদা এই কি আছে, কিছু করার নেই। প্রভাতদা ওনার অ্যাসিস্ট্যান্ট পলুদাকে বললেন যে শ্যামলদাকে বড় রোলটা করতে। আমি দেখেছি প্রভাতদা মানে কিভাবে শটগুলো নিচ্ছেন,
এবং শর্টে গিয়ে যেহেতু আমি করছি, কিছু জায়গায় এত সুন্দর ইম্প্রোভাইজ করছে যেটা দর্শকের কাছে গিয়ে সেটা অসাধারণ হয়েছে। লাস্ট সিনে যখন পরমামাকে বলছে যে ও কালা এরকম আর কি, সে প্রভাতদা সেটে বসে লিখলেন, লিখে বললেন যে এটা লাস্ট দিয়ে ছবি শেষ করবো। কি ঘরানা দেখো, মানে উনি উত্তম কুমারের সাথে উত্তম বাবুর সাথে কাজ করেছেন, অমিতাভ বচ্চনের সাথে কাজ করছেন, রাজেশ খান্নার সাথে কাজ করছেন, একদম একদম কি সাংঘাতিক। আচ্ছা, আমাকে যেটা আমি তোমার থেকে জানতে চাই, পরিচালনায় আসতে ইচ্ছে হয় না? মানে ছবি পরিচালনা করতে যাও না কখনো, মনে হয়নি? না, আমার কাছে সেটা মনে হয়নি। নাটকের পরিচালনা করেছি, সেটা নিয়ে ভালোবাসা আছে। ছবি পরিচালনার কথা যেহেতু মনে হয়নি, এই কারণে মনে হয়েছে হয়নি, দেখো জীবনে কারোর কাছে কিছু চাইতে পারিনি, কিন্তু ছবি পরিচালনা করতে গেলে তো চাইতে হবে প্রডিউসারের কাছে। সেখান থেকে যদি তুমি প্রডিউসার তুমি এমন হবে যে প্রডিউসার, কিছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না। সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতার লাইন হচ্ছে, বুঝলে মুখুজ্জি জীবনে কিছুই কিছু নয় যদি না কৃতকার্য হলে। কৃতকার্য না হওয়া পর্যন্ত প্রচুর মানুষকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, সেই জন্যে ওই ভয়টা বরাবরই থাকে, যার জন্য ওইদিকে আর। আমি একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই, যারা এই মুহূর্তে খেপিয়ে বেড়ায় দেখছেন, সেটা হচ্ছে যে শ্যামলদার কাদের সাথে কাজ করেছেন সেটা তো আপনারা শুনলেন, দেখলেন। আমি গত 1.5 বছর ধরে আমরা এক জায়গার বাসিন্দা, এবং আমার পরিচালনায়, মানে এটা কিন্তু একটা সাংঘাতিক দুঃসাহসিক কাজ করে ফেলেছি আমি। আমার পরিচালনায় শ্যামলদা একটা পূর্ণাঙ্গ নাটক এবং গোটা দুয়েক শ্রুতি নাটক অভিনয় করেছেন আমাদের ক্যাম্পাসের নাটকে। এবং আমি যেটা অদ্ভুত ব্যাপার, যে মানুষটি কৌশিক গাঙ্গুলি, রবি কিনাগি, গৌতম ঘোষ, অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, প্রভাত রায়, এদের সবার সাথে কাজ করেছেন, তিনি আমার পরিচালনাতে কাজ করছেন। এবং 8টার সময় রিহার্সাল, 8:05 শ্যামলদা কিন্তু রিহার্সাল রুমের দরজার সামনে, হাতে স্ক্রিপ্ট। কি করে পারো গো? এটা আমার বরাবরের শিক্ষা, আমার সিনেমার ক্ষেত্রেও তাই। আমি সময় জ্ঞান যার নেই, সেটা আমার খুব একটা সেটা পছন্দের নয়। আমি নাটক শুধু নয়, আমি সিনেমায় যদি আমাকে 9টার সময় কল দেয়, ভোর 6টায় কল দেয়, আমি ঠিক 5 মিনিট আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করব, যদি গাড়ি দুর্বিপাকে রাস্তায় আটকে না পড়ি। কিন্তু আমি বাড়ি থেকে বেরোবো ওই টাইম নিয়ে। আমি নাগেরবাজার থেকে NT1 স্টুডিওতে যদি সকাল 9টায় কল থাকে, তাহলে আমি 7:45 সময় বাড়ি থেকে বেরোবো। আমি জানি 1 ঘন্টা হচ্ছে যাতায়াতের জন্য সময় লাগে, কিন্তু বাই চান্স যদি রাস্তার বিপদ হয়, ওই জন্য 15 মিনিট আরও আগে স্টার্ট করব। এবং আমি প্রথমে আসবো, আসার সাথে সাথে ওরা বলবে, দাদা মেকআপে বসবে না, এই 15 মিনিট এখনও সময় আছে, তুই 9টায় কল দিয়েছিস, আমি 9:45 এসে গিয়েছি। এটা আমার বরাবরের। শ্যামলদা, একটা আড্ডায় তোমার সাথে আড্ডা কখনো সম্পূর্ণ হতে পারে না, আমাদের অল্প কিছু সময় বাকি আছে। কিন্তু আমি তোমাকে যেটা জানতে চাই, মানে তুমি যখন এলে কলকাতায় পাকাপাকিভাবে, তখন উত্তমবাবু চলে গেছেন সবে, 80 সালের জুলাইয়ে। না, সিনেমাতে এসছি, সিনেমাতে এসছে যখন, তখন উত্তমবাবু নেই। তো প্রায় 45 বছর তো কেটে গেল। কেটে গেল। কেমন লাগছে, মানে তুমি যে সময় এসেছিলে, এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন OTT প্ল্যাটফর্ম একটা খুব বড় প্ল্যাটফর্ম, অনেক নতুন ধরনের কাজ হচ্ছে, হিরোর সংজ্ঞা কিন্তু পাল্টে গেছে আমরা যদি দেখি। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। দেখো, আমি যখন মস্তন্দপুরে ছিলাম তখন আমার উদ্দেশ্য ছিল একটাই, একটা স্কুল মাস্টারি করব আর সন্ধেবেলা নাটক করব, আর কিচ্ছু করব না। কিন্তু তারপরে ভাগ্য আমাকে যেভাবে নিয়ে এসছে, তাতে করে আমি এত বড় বড় মানুষের সংস্পর্শে আসতে পেরেছি। শুধু কলকাতা নয়, বম্বেতেও সব জায়গাতে এত বিশাল বিশাল মানুষের সংস্পর্শে পেয়েছি। সিনেমা, এই ট্রেড, অভিনয়, সব মিলিয়ে আমি ভীষণভাবে খুশি। আর দ্বিতীয়ত, কোনো কিছুতেই আমার কোনোভাবেই কোনো দুঃখ নেই, কষ্ট নেই। আমি একটা জিনিসে চিরকাল বিশ্বাস করে এসেছি, যা তোমার নেই কেউ তা এনে দিতে পারবে না, যা তোমার আছে কেউ তা আটকাতে পারবে না। তাই আমি ঈশ্বর বিশ্বাসী এবং ভাগ্য বিশ্বাসী। সেই ভাবনা নিয়েই আমার কাছে লোভ নেই, হিংসা নেই, কোনো কিচ্ছু নেই। আমি যেটা নিয়ে আছি তাতে আমি খুশি। আমি তোমার সঙ্গে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, এবং তারপরে 2টো লাইন গাইতে চাই, কারণ আমার 2জন অত্যন্ত প্রিয় মানুষ, তাদের এই
অনবদ্য একটা উদ্যোগ কৌশানী আর প্রিয়ঙ্করের, এই খাপছাড়া, মানে আমরা তো সবাই বোধহয় একটু খাপছাড়া কোনো না কোনো জায়গায়, আমরা মনের দিক থেকে কোথাও তো খাপছাড়া, এই খেপিয়ে বেড়ায়। সঙ্গে থাকুন, ওরা অনেক খেটে, ওরা অনেক লড়াই করে কিন্তু রিভাইভ করেছে এই অসাধারণ পথ চলাকে। সঙ্গে থাকুন কৌশানী এবং প্রিয়ঙ্করের। আমরা একটা র্যাপিড ফায়ারে যাব এবং তারপর আমার দুটো লাইন আছে, আমি এটা সবাই যারা শুনছেন, যারা দেখছেন, শ্যামলদা তোমার জন্য, যারা আমার সঙ্গে আছেন এই মুহূর্তে, প্রত্যেকের জন্য আমি দুটো লাইন গাইতে চাই, কিন্তু তার আগে একটা র্যাপিড ফায়ার রাউন্ড, ঠিক আছে? খুব খারাপ করেছো তুমি প্রথমে, কিন্তু আমার র্যাপিড ফায়ারের ফার্স্ট কোয়েশ্চেন আমার ক্যান্সেল হয়ে যাওয়ার অবস্থা। আচ্ছা, উত্তম কুমার নায়ক না স্ত্রী? নায়ক। হেমন্ত মুখোপাধ্যায় না মান্না দে? মান্না দে। মঞ্চ না চলচ্চিত্র? খুব কঠিন। ভালোবাসা মঞ্চ, কিন্তু বিশালতা তো চলচ্চিত্র, সেই জন্যে তবু মঞ্চকেই ভালোবাসছি। একটা সিক্সার দি, ঋষিকেশ মুখার্জি না তরুণ মজুমদার? বলাটা উচিত হবে না। বলো বলো। আমি অসম্ভব শ্রদ্ধা করি দুজনকে অসম্ভব শ্রদ্ধা করি। কারো একজনের নাম বলাটা আমার মুশকিল। তরুণবাবুর না, দুজনেই। এটা একটু আমি দাবি করছি এটা মেনে নেওয়ার জন্যে। আমার মনে হয় তুমি শেষ প্রশ্নের উত্তরটাও মোটামুটি, মানে আমি জানি না তুমি কি বলবে, মনের মানুষ না বিসর্জন? মনের মানুষ আমার খুব প্রিয় ছবি, কিন্তু বিসর্জন যে আমার ভালোবাসার ছবি। প্রিয় কোনো জিনিস, প্রিয় কোনো এমন কিছু যেটা যদি ভালোবাসার বস্তু হয়ে যায়, তার থেকে ভালো আর কি হতে পারে? একটু স্কেলটা দেবেন দাদা। খেপিয়ে বেড়ার জন্য আমরা আজকে অনুষ্ঠান শেষ করব কিন্তু শ্যামলদার একটা আবৃত্তি দিয়ে, কারণ শ্যামলদা যখন বলেন আমরা মুগ্ধ হয়ে শুনি, এবং তার সেটা বলার পরে আর খুব একটা কিছু বলার থাকবে না। আবারও বলি, খাপছাড়ার সঙ্গে থাকুন, কৌশানী এবং প্রিয়ঙ্করের সঙ্গে থাকুন। আমি প্রণাম, আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবার দেখা হবে। আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজই বসন্ত। হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে করে, হারিয়ে যাব আমরা সময়ে অগোচরে। হতেও পারে এটাই ভালোবাসার না বিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, ঘরে থাকবো না পড়ে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিক দু চোখ যায়। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখবো স্বপ্ন আমার কবিতায়। যে যা বলে বলুক, গান চলুক নাই বা চলুক, হোক না সময় যতই ভারাক্রান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজই বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। তুমি এসেছো বলে আজকে খাপছাড়ার এই আমন্ত্রণে কৌশানী এবং প্রিয়ঙ্করের এই অনবদ্য একটা ইনিশিয়েটিভ শেষ করব তোমার প্রিয় কিছু লাইন্স দিয়ে। প্রিয়ঙ্কর, কৌশানী এবং খাপছাড়াকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমার জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশের কবি হাফিজুর রহমানের একটা কবিতা, যে কবিতাটা আমি সুনীল গঙ্গোপাধ্যায়, প্রদীপ ঘোষের সামনেই পাঠ করতে হয়েছিল ওনার 50 বছরের জন্মদিন উপলক্ষে। সেই কবিতাটাই মনে পড়ছে এখন, সেই কবিতাটা বলছি। কবিতাটার নাম জন্মের পূর্ব লগ্ন, কবির নাম হাফিজুর রহমান।
বহুদিন হলো কবিতা লিখি না, বহুদিন রাত গল্প শুনি না। মায়ের আঁচলে আজ বহুদিন মুখ মোছা আর হয় না। ভাজা কই মাছ ঘষেদের ঘিয়ে, ডিম আলু ভাত জননী মাখিয়ে কতদিন আর দেয় না। আম দুধ ভাত বহু জ্যৈষ্ঠতে, হাপুস খাবার কাঁসার থালাতে, পড়তে বসা যে দাদুর কাছেতে কতদিন আর হয় না। সোনার ধানি ফসলের মাঠ, শিমুল প্লাবিত মায়াময় ঘাট, শৈশবে দেখা কিশোরী মেয়ের কাঁকের দিকহল বাঁক, দূর দিগন্তে সূর্য অস্তে খেলাঘর ছাড়ি, অতি প্রশস্ত জীবনের পরে জীবনের গড়ি, সীমাহীন শুধু কাজ। এসেছে প্রেমিকা, এসেছে গৃহিণী, পুত্রকন্যা, আসেনি জননী, আসেনি পিতার প্রসারিত হাত, গৃহ শিক্ষক যত। জীবন কেবল বারবার এসে জীবন করেছে ক্ষত। কত ভালোবাসা, কত যন্ত্রণা দেখেছে জীবন, সয়েছে বঞ্চনা। ঘাত প্রতিঘাত প্রাজ্ঞ করেছে, বিজ্ঞ করেছে শুধু। জীবন কেবল দেয়নি কো ঢেলে পরাগ মথিত মধু। জীবন কেবল দেয়নি কো ঢেলে পরাগ মথিত মধু। এরপরে আর কিছু বলার থাকে না। নমস্কার সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন, খাপ ছাড়ার সঙ্গে থাকবেন। আমি প্রণাম, আজকে বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে।